শুনতে পাচ্ছ আমাকে? শোনা যায়? শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? পুষ্পা শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে পুষ্পা? স্নেহা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ওকে। আপনাকে স্বাগতম। আজকের ওয়াও, ক্লাসে কত সুন্দর। স্বাগতম। কেমন আছো তোমরা? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সপ্তম অধ্যায় নিয়ে বসো। আজকের পাঠ বাংলাদেশের অর্থনীতি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবন ধারা বর্ণনা করতে পারবে, বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ ব্যাখ্যা করতে পারবে এবং জনগণকে মানব সম্পদে পরিণত করার উপায় চিহ্নিত করতে পারবে। আমরা এই তিনটা টপিক নিয়ে আজকে বেশি গুরুত্বপূর্ণ এই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের গুরুত্বপূর্ণ পাঠগুলো হচ্ছে পাঠ 1, 2, 3 এবং পাঠ 5। ঠিক আছে? এই কয়টা পাঠ নিয়ে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তো চলে আসি প্রথমে পাঠ 1 এবং 2, অর্থনৈতিক জীবনধারা। কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত এই ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। তাহলে অর্থনৈতিক কাজ কি, এটা মাথায় আসছে আমার, তাই না? অর্থনৈতিক কাজ হচ্ছে এমন কাজ যে কাজগুলো করে মানুষ জীবিকা নির্বাহ করে, অর্থ উপার্জন করে, সেই কাজগুলোকে আমরা বলি অর্থনৈতিক কাজ। তাহলে কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ কেমন? কৃষিজীবী, তাই না? কৃষি কাজ করে অর্থনৈতিক মানে জীবন ধারণ করে থাকে বা অর্থ উপার্জন করে। তো জমিতে চাষ করে ফসল উৎপাদন করে, এছাড়াও তাদের খাদ্যের চাহিদা মেটায়। উৎপাদিত ফসলের একটা অংশ তারা কি করে, বাজারে বিক্রি করে, তাই না? এইভাবে তাদের সংসারের অন্যান্য প্রয়োজনগুলো মেটায়। তো বাড়তি ফসল যেটা উৎপাদিত হয় সেটা তারা কি করে, দেশের মানুষের খাদ্যের যোগান দেয় এভাবে। তাহলে এইভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে। ঠিক আছে? তাহলে বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারার কথা যদি আমরা বলি, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি যে কৃষি নির্ভর। আমরা সাধারণত কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। এইভাবে শহরাঞ্চলেও শ্রমিক আছে, শিল্পপতিরা আছে, চাকরিজীবী, ব্যবসায়ীরা অর্থনৈতিক জীবনধারা শিল্প কিংবা ব্যবসা কেন্দ্র। আমরা যদি শহরের কথা চিন্তা করি তাহলে বেশিরভাগই মানুষ কি কেমন, শ্রমিক, শিল্পপতি আছে, এখানে চাকরিজীবীরা আছে এবং ব্যবসায়ীরাও রয়েছে। এবং শহরের কথা যদি আমরা চিন্তা করি তাহলে তারা শিল্প বা ব্যবসা কেন্দ্রিক হয়ে থাকে। তো এই হচ্ছে পুরো বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা। গ্রাম এবং শহরকে ভাগ করে এখানে দেখানো হয়েছে যে গ্রামের কিছু মানুষরা আছে যারা হচ্ছে শুধু কৃষির সাথে জড়িত যে সমস্ত কাজগুলো আছে সেটা করে জীবিকা নির্বাহ করে। আর শহরাঞ্চলে কি রয়েছে, শিল্প খাতকে বেশি তারা গুরুত্ব দেয়, চাকরি আছে, ব্যবসা আছে, তাই না? এই সমস্ত কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। এটা সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত এখন জানবো। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির কথা যদি বলি, তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, তাই না? আমাদের অধিকাংশ মানুষ কিন্তু গ্রামে বাস করে এবং তাদের কাজ কি, কৃষিকাজ, তাই না? কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন। তারা জীবিকা নির্বাহ করে কেমন করে, কৃষি কাজ করে। তারা নিজস্ব জমি, যাদের জমি নিজস্ব জমি নেই তারা অন্য জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে, তাই না? তো মূলত আমাদের গ্রামীণ অর্থনীতির কথা যদি আমরা বলি তাহলে কৃষি নির্ভর। আমাদের গ্রামীণ অর্থনীতি কেমন, কৃষি নির্ভর। সরি। কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের আরো কিছু
অর্থনৈতিক কাজ করে, যেমন এখানে জেলে রয়েছে, তাঁতিরা রয়েছে, তাই না, কামার কুমার, তাই না, এই সমস্ত কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। আবার কিছু কিছু মানুষ আছে যারা ছোট ছোট দোকানপাট দিয়ে তারা জীবিকা নির্বাহ করে অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে, তাই না। তবে এই সবগুলোকে নিয়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, এদের সবাইকে নিয়ে আমাদের গ্রামীণ অর্থনীতি, যে কৃষকরা রয়েছে, তারপরে গ্রামের কিছু কিছু মানুষ আছে, জেলে, তাঁতি, কামার কুমার, এদেরকে নিয়ে, এবং কিছু মানুষ ম্যাম আছে। আপনার কথা প্রচন্ড শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে বাবা? শোনা যাচ্ছে না? স্যার প্রচন্ড ঠিকই ভাবে তো শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। নেটের কারণে ঠিক মতো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? না ঠিক কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। আমার শোনা যাচ্ছে? শোনা তাহলে যাচ্ছে, এখন শোনা যাচ্ছে ভালো। আচ্ছা, নেট অনেক হ্যাঁ সময় ম্যাম ডিস্টার্ব এখন করতে শোনা পারে। যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু আসলে কাছে আসি ম্যাম বেশি। কথা শোনা যাচ্ছে কোথা থেকে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। কি বাবা, বলো আর একটু। বললাম যে আপনার কথার মাঝে কোথা থেকে শব্দ আসতেছে, ওই কারণে একটু কথাটা মানে বোঝা যাচ্ছে না, এটাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আমার মনে হয় আমার শোনা যাবে। তাহলে আমরা গ্রামীণ অর্থনীতির কথা যদি বলি বাংলাদেশে, তাহলে তারা কি কি কাজ করে জীবিকা নির্বাহ করছে আমরা বুঝতে পারছি। কৃষি কাজ করছে, কামার কুমার আছে, কিছু সংখ্যক ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে, তাই না। এভাবে আমাদের গ্রামীণ অর্থনীতি পরিচালিত হচ্ছে। আচ্ছা, আহ তবে কৃষি ক্ষেত্রে আগে যেমন সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হতো, এখন কি করা হচ্ছে, এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়, এবং কৃষি ক্ষেত্রে বেশ কিছু উন্নয়ন হয়েছে এর জন্য, বুঝা গেছে। তো এই গ্রামীণ অর্থনীতির কি কোনো গুরুত্ব আছে বা প্রয়োজন আছে? অবশ্যই আছে, তাই না। তাহলে আমাদের যে খাদ্যের চাহিদা রয়েছে দেশের মানুষের, তাই না, সেই খাদ্যের চাহিদার অধিকাংশই মেটে এই কৃষিকাজ থেকে। আর এছাড়া হচ্ছে আমরা যে সমস্ত বিষয়ে ঘাটতি দেখা দেয়, আমাদের খাদ্যের ঘাটতি দেখা দেয়, সে কি করতে হয়, অন্য দেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। তাহলে কৃষি ডেভেলপমেন্ট অবশ্যই দরকার, বা কৃষি অর্থনীতি অবশ্যই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আমাদের অবশ্যই উন্নয়ন করতে হবে। তো এখনো গ্রামীণ অর্থনীতি আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে, বুঝা গেছে। তো আমাদের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে এই কৃষিকাজ। তাই কৃষি অবশ্যই উন্নয়ন করা দরকার, এবং কৃষির অবশ্যই অবদান রয়েছে, বা গ্রামীণ অর্থনীতির অবশ্যই অবদান রয়েছে বা গুরুত্ব রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। এবার আসো বাংলাদেশের শহরের অর্থনীতি। আমরা যদি শহরের দিকে চিন্তা করতে হলে, 30% মানুষ শহরাঞ্চলে বাস করে, বাংলাদেশের জনগণের 30% মানুষ কোথায় বাস করে? শহর অঞ্চলে বাস করে। তার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, এখানে বিপুল সংখ্যক মানুষ বাস করে। এবং এসব শহর ছাড়াও বিভাগীয় জেলা এবং উপজেলা শহরেও বসবাসকারী মানুষ সাধারণত অফিস আদালতে কাজ করে, শিল্প কারখানায় চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, যানবাহন চালায়, তাই না, নানা ধরনের দিন মজুর রয়েছে, বসত বাড়িতে কাজ করে, এই ধরনের কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। অর্থাৎ আমরা গ্রামের মানুষরা কিভাবে জীবিকা নির্বাহ করছি বা অর্থ উপার্জন করছি, জীবন চালাচ্ছে কিভাবে, সেটা দেখাচ্ছে এখানে। আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শহরের মানুষরা আমরা কি কি কাজ করে জীবিকা নির্বাহ করছি বা অর্থ উপার্জন করছি। তাহলে আমরা এখন বলতে পারবো যে এর মধ্যে প্রধানই রয়েছে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, এই সমস্ত অঞ্চলে বেশিরভাগ মানুষ হচ্ছে এই সমস্ত কাজগুলো করে থাকে। তাছাড়া অন্যান্য জায়গাগুলোতেও রয়েছে, শহর অঞ্চলে রয়েছে, তাদের কি কি কাজ রয়েছে, চাকরি, ব্যবসা বাণিজ্যই তো, তাই না, গাড়ি চালানো, দিনমজুর, বসত বাড়িতে কাজ করা, এসব হচ্ছে বিষয়। এই নিয়ে আমাদের শহরের অর্থনীতি বা বাংলাদেশ শহরের অর্থনীতি। তো এখানে যারা অভিজাত এলাকায় বসবাস করে শহরে, তারা যারা ধনী শ্রেণী তারা হচ্ছে কোথায়, অভিজাত এলাকায় বাস করে শহরে। আর মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা তাদের সামর্থ্য অনুযায়ী বাড়ি ভাড়া করে থাকে। আর যারা গরিব তারা বস্তিতে বসবাস করে। এই হচ্ছে তাদের জীবন ধারণ ব্যবস্থা। তো শহরে অর্থনীতি কি কোনো গুরুত্ব আছে? অবশ্যই আছে, শহরের অর্থনীতিরও গুরুত্ব আছে। শিল্পায়ন এবং নগরায়নের ফলে আজ বাংলাদেশের গ্রাম এবং শহরের মানুষের জীবন ধারণের পার্থক্য কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি, বা এই পার্থক্যটা কমে আসছে। আমাদের বাদে গ্রাম এবং শহরের মধ্যে কিছুটা মিল আছে এখন, তাই না। বাড়ছে গ্রাম এবং শহরে একে অপরের উপর নির্ভরশীলতা। মানুষ লেখাপড়ার জন্য, চাকরির জন্য বা কর্মসংস্থানের জন্য, চিকিৎসার জন্য কি করছে, গ্রাম থেকে শহরে চলে আসতেছে, তাই না। তাহলে নগর জীবনের বিস্তার ঘটছে, শিল্পায়ন হচ্ছে, এবং কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু সংখ্যক লোক শহরে আসতেছে। ফলে
জাতীয় অর্থনীতিতে শহরের জনগণের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই শহরের অর্থনীতি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা দেশের অর্থনীতির জন্য। তাহলে আমরা বলতে পারবো যে অর্থনৈতিক জীবনধারা কাকে বলে, তাই না? বাংলাদেশের অর্থনীতির কথা যদি বলি তাহলে এই জীবনধারাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? মূলত দুই ভাগে। একটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি আর একটা হচ্ছে বাংলাদেশের শহরের অর্থনীতি। আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। তাহলে অর্থনৈতিক জীবনধারা কি আমরা বলতে পারবো? কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে আমরা বলবো ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা। আর বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারার কথা যদি চিন্তা করি তাহলে আমরা তাকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের, একটা হচ্ছে শহরের অর্থনীতি, তাই না? গ্রামীণ অর্থনীতি এবং শহরের অর্থনীতি। গ্রামীণ অর্থনীতির যেমন গুরুত্ব রয়েছে শহরের অর্থনীতিরও গুরুত্ব রয়েছে। গ্রামীণ অর্থনীতিতে মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করছে? কৃষি কাজ করে বেশিরভাগ। তাছাড়াও আছে তাঁতি, জেলে, কামার, কুমার, তাই না? আচ্ছা, কিছু সংখ্যক ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে। তাই গ্রামীণ অর্থনীতি অবশ্যই গুরুত্ব রয়েছে, কেননা তারা আমাদের খাদ্যের চাহিদা মেটায়, আমাদের পুরো দেশের মানুষের খাদ্যের চাহিদা মেটায়, তাই না? তারা যদি এই কাজটা না করতো তাহলে আমাদের এই চাহিদা আমরা মেটাতে পারতাম না। তাই অবশ্যই গ্রামীণ অর্থনীতির গুরুত্ব রয়েছে এবং কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন সম্ভব। আবার শহরের অর্থনীতির দরকার আছে। শহরে আমরা কি কাজ করি? চাকরি করি, ব্যবসা করি, তাই না? এবং অন্যান্য কাজও রয়েছে। এবং এই শহরের অর্থনীতিরও দরকার রয়েছে। কেমন? যে পড়াশোনার জন্য, কর্মসংস্থানের জন্য অনেক মানুষ গ্রাম থেকে শহরে আসতেছে এবং তারা কি করছে? হচ্ছে জীবিকা নির্বাহ করছে এখানে এসে। তাই শহরের অর্থনীতিরও গুরুত্ব রয়েছে। আচ্ছা, এখন আসো বাংলাদেশের অর্থনীতির খাত। যে কোনো দেশের, এবার আমরা চলে আসছি পার্ট 3-এ, এখানে চলে আসো। যে কোনো দেশের অর্থনীতিতে 4টা খাত থাকে। প্রধান 4টা খাত হচ্ছে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য এবং সেবা খাত। কয়টা খাত বললাম? 4টা খাত। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য এবং সেবা খাত, তাই না? এখানে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে আমাদের দেওয়া আছে যে বাংলাদেশের অর্থনীতির খাত সমূহ কয়টা? 4টা। কি কি বলো তো? কি কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? যে কোনো দেশের অর্থনীতি 4টা খাত থাকবে। বাংলাদেশের অর্থনীতি প্রধান 4টা খাত রয়েছে: কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য এবং সেবা খাত। কৃষি খাতের কথা যদি বলি তাহলে আমরা অবশ্যই কৃষির উপর নির্ভর করে আমাদের অর্থনীতি, কৃষির উপর নির্ভর করে এবং জীবিকার জন্য আমরা কৃষির উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। এবং এই ক্ষেত্রে আমরা ধান, পাট, তাই না, চা, ডাল এই সমস্ত উৎপাদন করি। আবার এটা মাথায় রাখবা সবসময় যে কৃষি খাতের সাথে কিন্তু এই বনজ সম্পদ আহরণ, পশুপালন এবং মৎস্য চাষকেও যুক্ত করা হয়েছে। ঠিক আছে? একসময় কৃষি কাজকে আমরা শুধু ফসল উৎপাদন হিসেবে ধরতাম, হ্যাঁ, এই খাতকে, কিন্তু এখন এর সাথে যুক্ত হয়েছে বনজ সম্পদ আহরণ, পশুপালন এবং মৎস্য চাষ। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কৃষি খাতের মধ্যে পড়ে। এটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে, এটা অনেক সময় আসে আমরা কিন্তু ভুলে যাই, তাই না? তাহলে এই বিষয়গুলো এখন কৃষি খাতের সাথে যুক্ত। তো আমাদের জাতীয় অর্থনীতির কৃষির অবদান কত শতাংশ? 20%। জাতীয় অর্থনীতির যে আয় আসে তার 20% কৃষি খাত থেকে আসে। ঠিক আছে? আমাদের আয়ের 20% কৃষি খাত থেকে আসে। তাই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা খাত আমাদের জন্য। পরে আসো শিল্প খাত। তো আমরা দেখেছি কি কারখানায় উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালান কোঠা এবং আসবাবপত্র নির্মাণ এসবই এই খাতের অন্তর্ভুক্ত। বুঝা গেছে? বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হচ্ছে পাট এবং চামড়াজাত দ্রব্য, সুতা এবং কাপড়। এছাড়া কাগজের কল, পোশাক শিল্প একটা গুরুত্বপূর্ণ খাত। শিল্প খাতের মধ্যে রয়েছে আসবাবপত্র তৈরি কারখানা, চিনি কল, তাই না, এই সমস্ত রয়েছে আমাদের শিল্প খাতের মধ্যে। তো যে দেশ যত বেশি উন্নত তার শিল্প খাত তত বেশি উন্নত। অর্থাৎ শিল্প ক্ষেত্রে যদি ডেভেলপ করা যায় তাহলে সেই দেশ অবশ্যই উন্নত হবে। বুঝা গেছে? তাহলে শিল্প খাতের মধ্যে আমাদের বাংলাদেশের কথা যদি বলি তাহলে কোন কোন বিষয়গুলো রয়েছে আমরা বুঝতে পারছি। যে পাট এবং পাটজাত দ্রব্য যেখানে তৈরি করা হয়, তাই না, সুতা এবং কাপড় তৈরি পোশাক তো এখন আমাদের একদম এগিয়ে আছে শিল্প খাতে। এইটা হচ্ছে আমাদের শিল্প
পোশাক শিল্প হচ্ছে সব থেকে এগিয়ে আছে, কাগজের কল আছে, তাই না? তাহলে এই বিষয়গুলো আমাদের শিল্প খাতের সাথে যুক্ত, এবং যে দেশ যত বেশি উন্নত সেই দেশের শিল্প খাত তত বেশি উন্নত। অর্থাৎ তুমি যদি ডেভেলপ করতে চাও, একটা দেশের উন্নয়ন যদি করতে চাও, তারপর শিল্প খাতকে উন্নয়ন করতে হবে বা উন্নত করতে হবে। বুঝে গেছে? আচ্ছা, এবার আসো ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য আমরা সবাই বুঝি, তাই না? কেনা বেচা। আর কি বুঝি? আমদানি রপ্তানি। বুঝা গেছে? দেশের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রব্য সামগ্রী কেনা বেচাকে আমরা বলি অভ্যন্তরীণ বাণিজ্য। আর দেশের ভিতর থেকে অন্য দেশে দ্রব্য বিক্রি করা অথবা কিনে নিয়ে আসাকে আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্য, তাই না? তাহলে বাংলাদেশেও অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কি আছে? ব্যবসা বাণিজ্য রয়েছে। তাহলে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য আমাদের অর্থনীতির একটা প্রধান খাত। বোঝা যাচ্ছে স্নেহা? বোঝা যাচ্ছে কি আমার কথা? ওকে, তাহলে ব্যবসা বাণিজ্য অবশ্যই দরকার, তাই না, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। আচ্ছা, তাহলে অর্থনৈতিক উন্নয়নের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে কি কি আছে? অভ্যন্তরীণ বাণিজ্য আছে আর বৈদেশিক বাণিজ্য আছে। অভ্যন্তরীণ বাণিজ্য কোনটা? দেশের ভিতরে দ্রব্য সামগ্রী কেনা বেচাকে আমরা বলি অভ্যন্তরীণ বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্য কি বলবো? দেশের বাইরে অন্য দেশের সাথে দ্রব্য সামগ্রী কেনা বেচাকে আমরা বলবো আন্তর্জাতিক বাণিজ্য। এখন যদি বলি তাহলে এক দেশ থেকে, ধর বাংলাদেশ থেকে অন্য দেশে যদি আমরা দ্রব্য বিক্রি করি তাহলে সেটাকে বলবো আমরা রপ্তানি, তাই না? আর অন্য দেশ থেকে যদি কিনে নিয়ে আসি তাহলে সেটাকে বলবো আমদানি। তাহলে আমরা যদি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমদানির তুলনায় আমাদের রপ্তানির পরিমাণ বাড়াতে হবে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ খাত। তাই একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ খাত। ঠিক আছে? ওকে, এবার আসো সেবা খাত। তো সেবা খাতের মধ্যে আছে কি কি, কোন কোন বিষয় যুক্ত আছে? যেমন শিক্ষা আছে, স্বাস্থ্য, তাই না, আবাসন, পরিবহন, এই বিষয়গুলো রয়েছে সেবা খাতের মধ্যে। যে ব্যাংকিং কার্যক্রম, তাই না, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এই সবগুলো আছে সেবা খাতের মধ্যে। তাহলে এই সেবা খাতকে আবার সরকারি এবং বেসরকারি পর্যায়ে ভাগ করা যায়, সরকারিও হয় বেসরকারিও হয়, তাই না? তো উভয় উদ্যোগে এই খাতটি পরিচালিত হয়। তো যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয় সেখানে এই সেবা খাতটি তত বেশি শক্তিশালী হয়। একটা দেশ যত দেখবা যে উন্নত দেশ, তাদের দেখবা যে সেবা খাতটা অনেক বেশি উন্নত, শিক্ষা ব্যবস্থা উন্নত, স্বাস্থ্য, আবাসন, প্রত্যেকটি খাতকে দেখো এই সেবা খাতের মধ্যে যেগুলো পড়েছে সবগুলো কিন্তু উন্নত একটা উন্নত দেশের, তাই না? সেই কথা বলেছে যে একটা দেশ যত উন্নত তার সেবা খাত তত বেশি উন্নত। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এখন বলতে পারবো বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলো কয়টি এবং কি কি? চারটি। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য এবং সেবা খাত। আচ্ছা, তাহলে বাংলাদেশের কত শতাংশ মানুষ কৃষির সাথে জড়িত? 20%। কৃষির সাথে জড়িত না, ভুল হলো, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কতটুকু? জাতীয় আয়ে কৃষি কতটুকু দিচ্ছে আমাদের? 20% দিচ্ছে। আচ্ছা, আমরা কি কি দ্রব্য উৎপাদন করি? ধান, পাট, তাই না, চা, ডাল এগুলো উৎপাদন করি। এবং আমাদের জীবিকা নির্বাহের প্রধান খাতই হচ্ছে এই কৃষি খাত, আমরা কৃষির উপর ডিপেন্ড করি। ওকে, শিল্প খাতের মধ্যে আমাদের বেশ কিছু বিষয় রয়েছে, তার মধ্যে কি আছে? পাট এবং চামড়াজাত দ্রব্য আমরা উৎপাদন করি, তাই না, সুতা, কাপড়, পোশাক শিল্প, তাই না, এগুলো রয়েছে। আচ্ছা, এবং পোশাক শিল্প আমরা অনেকটা এগিয়ে গেছি। তাহলে একটা দেশ যদি উন্নত হয়, উন্নতি করতে চায়, হ্যাঁ, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? শিল্প ক্ষেত্রে উন্নত হতে হবে, শিল্প ক্ষেত্রটাকে উন্নত করতে হবে, এই খাতটাকে উন্নত করতে হবে, তাই না? ওকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা যদি বলি তাহলে ব্যবসা বাণিজ্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। বোঝা যাচ্ছে? কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। দেশের ভিতরে যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করা হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আর দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের সাথে যে ব্যবসা বাণিজ্য করা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তাই একটা দেশ যদি উন্নতি হতে চায় বা উন্নত হতে চায় তাহলে তাকে কি করতে হবে? অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় বাণিজ্যতে কি করতে হবে? ডেভেলপ করতে হবে। আর বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে উন্নতি হতে হবে, তাই না? তাহলে আমরা কি করতে পারবো? বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। যত বেশি রপ্তানি হবে তত আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং দেশকে উন্নত করতে পারবো। আচ্ছা,
সেবা খাতের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে? সেবা খাত, শিক্ষা, তাই না? চিকিৎসা বা স্বাস্থ্য, আবাসন, পরিবহন, এই বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, তাহলে একটা দেশ অনেক বেশি উন্নত হলে তখন দেখবা যে এই সেবা খাতটা অনেক বেশি উন্নত হয়, এই বিষয়গুলো অনেক বেশি উন্নত হয়। ওকে, তো অর্থনৈতিক খাতগুলোর কি অবদান রয়েছে? খাত কম নয়, প্রত্যেকটা খাতের গুরুত্ব রয়েছে। আমরা যদি খাদ্যের চাহিদা মেটাতে চাই তাহলে কৃষি ডেভেলপমেন্ট দরকার বা কৃষি খাত প্রয়োজন। আবার যদি আমরা হচ্ছে শিল্পজাত দ্রব্য, আসবাবপত্র, ঔষধ, বস্ত্র এগুলোর চাহিদা মেটাতে চাই, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে শিল্প খাত অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? আবার যদি আমরা বিদেশ থেকে মূল্যবান দ্রব্য সামগ্রী রপ্তানি করতে চাই এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই, তাহলে ব্যবসা বাণিজ্য এই খাতটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝে গেছে? আচ্ছা, এখন সেবা খাত দেশের মানুষের কি করতে পারে? জীবনযাত্রার মানকে উন্নত করতে পারে। আমরা যদি জীবনযাত্রার মানকে উন্নত করতে চাই তাহলে কি করতে পারবো? যে সেবা খাতকে উন্নত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা খাতেরই গুরুত্ব রয়েছে। এবার আসো আমরা পার্ট 5-এ চলে যাব, উন্নয়নের পূর্ব শর্ত। যে একটা দেশকে উন্নত করতে গেলে আমাদের কি করতে হবে? চলে আসো মানব সম্পদে। তাহলে অদক্ষ মানুষ কি রাষ্ট্র এবং সমাজের কোনো কাজে আসে না, তাই না? অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয়, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে তারা গতিশীল হয় বা অবদান রাখতে পারে। দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়। একজন দক্ষ মানুষ কি অর্থনৈতিক সম্পদ। তো পক্ষান্তরে অদক্ষ মানুষ গণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসেবে। দক্ষ মানুষকে মানব সম্পদ বলা হয়। আন্ডারলাইন করে রাখো, দক্ষ মানুষকে মানব সম্পদ বলা হয়। কেননা এই ধরনের মানুষ তার দক্ষতা দিয়ে সম্পদ আহরণ করতে পারে, আবার উৎপাদনও করতে পারে। বুঝা গেছে? এটি হচ্ছে মানুষের উৎপাদনশীলতা। হ্যাঁ, ব্যক্তিগত উৎপাদনশীলতা যত বাড়বে একটা দেশ তত উন্নত হবে বা উন্নয়নশীল হবে। বুঝা গেছে? তো চীনের কথা যদি চিন্তা করতে হয়, চীনের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার মাধ্যমে চীন আজকে অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি উন্নত। আর কাজে দক্ষ হতে হবে। বোঝা গেছে? শুধু জনসংখ্যা থাকলে হবে না। আমাদের বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু তারা দক্ষ নয়। ঠিক আছে, তারা উৎপাদনশীল নয়। তাহলে মানুষকে উৎপাদনশীল হিসেবে গড়ে তুলতে হবে। যত বেশি দক্ষ হবে মানুষ, একটা দেশ তত বেশি ডেভেলপ করতে পারবে। আচ্ছা, তো এই জনসমষ্টিকে জনসম্পদে কিভাবে রূপান্তর করা যায়? আমরা কিভাবে জনগণকে দক্ষ করে তুলবো, জনসম্পদে রূপান্তর করতে পারবো? এখানে দেখো আমাদের 8টা পয়েন্ট দেওয়া আছে। এই 8টা পয়েন্ট আমরা ভালো করে পড়বো, এটা মুখস্থ রাখবো। এটার মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা সম্ভব। 1 নম্বরে দেখো, মানসম্মত শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা প্রদান। ঠিক আছে, মানসম্মত শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং প্রয়োগে সহায়তা দানের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। পেশাগত প্রশিক্ষণ দান, যে পেশায় থাক না কেন সেখানে কিভাবে সে তার পেশাগত দক্ষতা দেখাতে পারবে তার জন্য তাকে প্রশিক্ষণ দিতে হবে, তাই না? এবং দক্ষতা অর্জনের মাধ্যমে এটা প্রদানের মাধ্যমে কি করতে পারি? আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি। উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান। হ্যাঁ, এমন কাজের ক্ষেত্রে তাদেরকে আমাদের প্রশিক্ষণ দিতে হবে যেটাতে দ্বারা তারা উৎপাদন করতে পারবে। ঠিক আছে, দক্ষতা অর্জন করতে পারবে উৎপাদনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান করতে হবে। যে আমাদের যে মূলধন সেটা আমরা কোন ক্ষেত্রে খাটাবো, এমন ক্ষেত্রে খাটালাম যেটাতে থেকে আমার কোনো উৎপাদন আসতেছে না। তো কিভাবে আমি মূলধনকে উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করতে পারবো, সেই দক্ষতাটা আমাকে অর্জন করতে হবে। এবং সেই শিক্ষা যদি দেওয়া যায়, সেই প্রশিক্ষণ যদি দেওয়া যায় জনগণকে, তাহলে তারা কি হতে পারে? সম্পদে পরিণত হতে পারে, তারা দক্ষ হয়ে উঠতে পারে। তারপরে আছে হচ্ছে উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু অনেক সৃজনশীলতা রয়েছে বা উদ্ভাবন করার ক্ষমতা রয়েছে অনেক মানুষের মধ্যে, তাই না? তাদেরকে কি করতে হবে? তাদেরকে সহায়তা, সেটা বিকাশের জন্য তাদেরকে সহায়তা প্রদান করতে হবে। তারা যেন উদ্ভাবন করতে পারে যে কোনো বিষয়। নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন জ্ঞান গরিমা দিয়ে তারা যেন অনেক কিছু উদ্ভাবন করতে পারে, তাদেরকে আমরা সহায়তা দান করতে হবে। এটার মাধ্যমে কি করতে পারি? আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি। অনেক মানুষ আছে দেখবা যে অনেক হচ্ছে
প্রতিভা সম্পন্ন, কিন্তু তারা কিন্তু তার প্রতিভাটাকে কাজে লাগাতে পারছে না, তাহলে তাদেরকে কি দিতে হবে? সেই সুযোগটা দিতে হবে। তাহলে তারা কি করতে পারবে? তাদের সেই ক্ষমতার বিকাশ ঘটবে এবং জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে। উন্নত স্বাস্থ্য এবং বাসস্থানের নিশ্চয়তা প্রদান করতে হবে, তাহলে জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে। যদি খাওয়ার পরে যদি না থাকে, স্বাস্থ্য যদি ভালো না থাকে, সুন্দর বাসস্থানের ব্যবস্থা যদি না থাকে, সেই মানুষ কখনো কি করতে পারবে না? উন্নতির পথে এগোতে পারবে না বা দক্ষ হয়ে উঠতে পারবে না। তাই উন্নত স্বাস্থ্য এবং বাসস্থানের নিশ্চয়তা প্রদান করতে হবে। এবং আরেকটা লাস্ট আমাদের যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। অনেক লোক বেকার, তাই না? তারা কাজ পাচ্ছে না, তাহলে তাদের কি করতে হবে? আমাদের এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে, তাহলে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যাবে। তো এইটা হচ্ছে কয়েকটা উপায়, এই 8টা উপায়ের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। তবে এই ক্ষেত্রে রাষ্ট্রের কিছু ভূমিকা রয়েছে। রাষ্ট্রের ভূমিকা রয়েছে, জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকাটি আসলে রাষ্ট্রের। ঠিক আছে? কেমন করে? আধুনিক যুগে যে সমস্ত রাষ্ট্র জনগণের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থানের দায়িত্ব পালন করছে, সেই সমস্ত রাষ্ট্রের জনগণ দ্রুত মানব সম্পদে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা পূরণ করার দায়িত্ব রাষ্ট্রের। যে সমস্ত রাষ্ট্র এটা পূরণ করতে পারছে, সেই সমস্ত রাষ্ট্রের জনগণ জনসম্পদে পরিণত হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ মৌলিক চাহিদা পূরণ করার দায়িত্ব রাষ্ট্রের। আমাদের সংবিধানে ওটা উল্লেখ রয়েছে, এই 5টি মৌলিক চাহিদা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে আমাদের সংবিধানে। হ্যাঁ, তো তো এই ক্ষেত্রে বাংলাদেশ নিজেকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে মানব সম্পদে পরিণত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বোঝা গেছে? তো জনগণের কিছু ভূমিকা আছে। শুধু রাষ্ট্রের উপর ছেড়ে দিলে তো হবে না, জনগণের আমাদেরও নিজস্ব কিছু ভূমিকা রয়েছে। কেমন? এই যে সীমিত সামর্থ্যের মধ্যেও জনগণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্র নানা রকম উদ্যোগ গ্রহণ করছে বর্তমানে। তো এই উদ্যোগ জনগণকে কি করতে হবে? এই সুযোগ সুবিধাগুলো যেটা দেওয়া হবে জনগণকে, সেটা সবভাবে ব্যবহার করতে হবে এবং নিজেকে মানব সম্পদ রূপে গড়ে তুলতে সচেষ্ট থাকতে হবে। নিজেকে সচেষ্ট থাকতে হবে যে রাষ্ট্র আমাকে এতগুলো সুযোগ সুবিধা দিয়েছে, আমি এটা সদ্ব্যবহার করব এবং নিজেকে কি করব? মানব সম্পদে পরিণত করব বা দক্ষ হয়ে উঠবো। বোঝা গেছে? ওকে। তাহলে একটা দেশ বড় হোক, সম্পদ যতই থাক, মানুষ যতই বেশি হোক না কেন, তাদেরকে কি করতে হবে? সেই সম্পদ সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে বা ব্যবহার করা জানতে হবে, উৎপাদনমুখী হতে হবে, ঠিক আছে, দক্ষ হতে হবে। তাহলে একটা দেশ কি হতে পারে? উন্নত হতে পারে। তাই আমরা এখানে দেখলাম আজকে যে হচ্ছে উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে জনগণকে জনসম্পদে পরিণত করতে হবে এবং এক্ষেত্রে রাষ্ট্রের যেমন ভূমিকা রয়েছে, জনগণের নিজেরও কিছু ভূমিকা রয়েছে। ঠিক আছে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আমার কথা? ওকে। হ্যাঁ। এখানে আমাদের গুরুত্বপূর্ণ পার্ট গুলাই হচ্ছে 1, 2, 3 এবং 5। আমি 4 নিয়ে সংক্ষেপে, একদম সংক্ষেপে আলোচনা করব। এটা আমি একদম বাদ দিব না, একদম সংক্ষেপে আলোচনা করব যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কোনো সম্ভাবনা আছে কি? অবশ্যই আছে, কারণ বাংলাদেশের 2টা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হচ্ছে জনশক্তি আছে, প্রচুর জনসংখ্যা, তাই না? আর একটা আছে উর্বর জমি। এই দুটো আমাদের প্লাস পয়েন্ট। ঠিক আছে? তাই আমাদের সম্ভাবনা আছে, অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। তো আমাদের কি করতে হবে? আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং আমাদের সম্ভাবনাগুলোকে পুরোপুরিভাবে কাজে লাগাতে হবে। কি কাজে লাগাতে হবে? এই উর্বর জমি এবং অনেক বেশি যে জনসংখ্যা রয়েছে তাদেরকে কাজে লাগাতে হবে, তাহলে উন্নয়ন করা সম্ভব। আমাদের যে মাটি, পানি এবং বিরাট জনশক্তি উন্নয়নের পথে একটা বড় সহায়ক। বুঝে গেছে? তো আমাদের দেশের মানুষ খুবই পরিশ্রমী। আমাদের দেশের প্রবাসেও হচ্ছে শ্রমিকরা বিদেশের মাটিতে তার প্রমাণ রাখছে, তারা সুন্দরভাবে কাজ করছে এবং অনেক বেশি কি করছে? রেমিটেন্স পাঠাচ্ছে দেশে। ঠিক আছে? পোশাক শিল্প তো এখন অনেক এগিয়ে গেছে, পোশাক শিল্প এখন অনেক এগিয়ে গেছে। তাই আমাদের অর্থনৈতিক উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আরো একটু যদি আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে দরকার শিক্ষা এবং উপযুক্ত প্রশিক্ষণ। জনগণ আমাদের রয়েছে, তাদের শিক্ষা দিতে হবে এবং উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে।
ম্যাম কৃষির উন্নতি করতে হবে। আধুনিক যন্ত্রপাতি সনাতন পদ্ধতিতে নয়, আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, কীটনাশকের সঠিক ব্যবহার এবং সেচ সুবিধা সম্প্রসারণের দ্বারা আমরা কি করতে পারি? কৃষি উন্নয়ন করতে পারি। বুঝে গেছে? এবং যে আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে যেমন কয়লা, গ্যাস, তাই না, তেল, এটা সঠিক ব্যবহার করতে হবে, তাহলে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। তারপরে শিল্পের প্রসার করতে হবে, গার্মেন্টস, ঔষধ এবং যে বস্ত্র শিল্প বা সিরামিক সহ একজন শিল্প আমাদের রয়েছে তার সম্প্রসারণ করতে হবে, বাড়াতে হবে। ঠিক আছে? সড়ক, সেতু, রেলপথ এসবের কি অবকাঠামোগত উন্নয়ন বা সম্প্রসারণ করতে হবে। আর শেষে যদি বলি পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন। একটা দেশের উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হয় এবং তা বাস্তবায়ন করতে হয়। এই যাবৎ আমাদের অনেক মেয়াদী, পঞ্চম মেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তবায়ন করা হয়েছে। ঠিক আছে? এর মাধ্যমে আমরা উন্নয়ন করতে পারবো। তো আমরা উন্নয়নের পর্বশর্তগুলো দেখছি যে মানব সম্পদ সৃষ্টি করতে হবে, জনসমষ্টিকে জনসম্পদে পরিণত করতে হবে। যে উপায়গুলো আমরা জানলাম সেটা আমরা ভালো করে খেয়াল করব এবং মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্র এবং জনগণের ভূমিকা সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানবো। ঠিক আছে? পুষ্পা পালা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম বোঝা যাচ্ছে। হ্যাঁ। আর হ্যাঁ কোন কোন পার্টগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পেরেছি। 11টা 3 বাজে, আর কতক্ষণ পড়াবেন? হ্যাঁ, না আর কিছু না আর কিছু আমার হয়ে গেছে। আপনার যদি টাইম থাকে তাহলে আপনি পড়ান। আচ্ছা আচ্ছা, এই অধ্যায়টা আমি যেটা চাচ্ছি যে তোমাদের দুই একটা প্রশ্ন করি একটু। আচ্ছা দুই একটা প্রশ্ন করি, করে বের হয়ে যাবো। হ্যাঁ, ওকে। আমি প্রশ্নের সাথে তোমাদের স্ক্রিনে কিন্তু উত্তরগুলো দেওয়া থাকবে, তোমরা একটু উত্তর দিবা। অর্থনৈতিক জীবনধারা কি? স্ক্রিন দেখে বলতে পারো। আচ্ছা, কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত সাথে যেখানে অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে জনগোষ্ঠী অর্থনৈতিক জীবনধারা বলে। সবাই বলছো একসাথে? পারবা? এখন না দেখে পারবা? উপমাকে প্রথম দেখলাম। হ্যাঁ, তুমি তো আসোই না। হ্যাঁ, আসে এই সময় সবাই ভিডিওতে চলে আসবা। ধারা কি আমি এখন পারবো? ওকে, এরপর আসি বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলো কি কি? 4টি: কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য। দেখা যাচ্ছে, দেখে দেখে বলতে পারবো। হ্যাঁ, দেখে দেখে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন এটা সম্পর্কে বিস্তারিত পারবো? কৃষি সম্পর্কে, বাংলাদেশের শিল্প সম্পর্কে, ব্যবসা বাণিজ্য সম্পর্কে, সেবা খাত সম্পর্কে। আর একটু আগে যে বললাম যে অর্থনৈতিক জীবনধারা, সেটাকে কয় ভাগে ভাগ করা যায় বাংলাদেশের? 2 ভাগে। এটা হচ্ছে কি? এটা কি বলতো? গ্রামীণ অর্থনীতি, জাতীয় রাজনীতি আর অর্থনীতি, রাজনীতি, তাই না? না, গ্রামীণ অর্থনীতি আর এটা কি শহরে অর্থনীতি, তাই না? আচ্ছা, আর অর্থনৈতিক খাতগুলো সম্পর্কে খুব ভালো জেনেছি। ওকে, এবার আসি লাস্ট, উন্নয়নের পূর্ব শর্ত কি? 3টা পয়েন্ট দেখাই দিস, দেখো স্ক্রিনে। মানব মানব সম্পদ, উপায়, মানব সম্পদের দৃষ্টি, ভূমিকা, জনসমষ্টিকে কি? জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায়। এখানে কয়টা দেওয়া আছে বইয়ে? কয়টা উপায় দেওয়া আছে পুষ্পা? 8টা উপায় দেওয়া আছে, ওটা মুখস্থ রাখবো। আচ্ছা, আর একটা কি আছে লাস্টে? মানব সম্পদ সৃষ্টিতে কার কার অবদান আছে, ভূমিকা রাখবে? রাষ্ট্রের ভূমিকা যেমন আছে, আর জনগণের আছে। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক, যেটা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই কয়টা মাথায় রাখলে আমার হবে। ওকে, ভালো থাকো, সুন্দর থাকো। কালকে আমরা ইনশাল্লাহ 8ম অধ্যায় পড়বো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। ইউপো ওখানে